শেক্সপিয়ারের কিং লিয়ার এমন এক ট্র্যাজেডি যা শুরু হয় একটা মাত্র ভুল দিয়ে। ভাবা যায় একজন রাজার একটা সিদ্ধান্ত কিভাবে একটা গোটা রাজ্যকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে। চলুন আজ সেই গল্পটাই একটু গভীরে গিয়ে দেখি। এই প্রশ্নটাই কিন্তু কিং লিয়ার নাটকের একেবারে মূল কথা। এই একটা প্রশ্নকে কেন্দ্র করেই তৈরি হয়েছে বিশ্বাসঘাতকতা, পাগলামি আর চূড়ান্ত দুঃখের এক ভয়ঙ্কর গল্প, যা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় ক্ষমতা আর মানুষের সম্পর্ক আসলে কতটা ঠুনকো হতে পারে। মূল গল্পে ঢোকার আগে চলুন নাটকের প্রেক্ষাপটটা একটু জেনে নিই। শেক্সপিয়ার এই বিখ্যাত ট্র্যাজেডিটা লিখেছিলেন ১৬০৪ থেকে ১৬০৫ সালের দিকে, আর এর মূল গল্পটা তিনি নিয়েছিলেন রাজা লিরের এক প্রাচীন ব্রিটিশ কিংবদন্তি থেকে। এই তথ্যটা কিন্তু নাটকের গভীরতা বুঝতে আমাদের বেশ সাহায্য করবে। গল্পের শুরুটাই হয় একটা মারাত্মক সিদ্ধান্ত দিয়ে, আর ওই একটা ঘটনাই কিন্তু পুরো ট্র্যাজেডির চাকা ঘুরিয়ে দেয়। তো রাজা লিয়ার বৃদ্ধ এবং ক্লান্ত তার বিশাল রাজ্যকে ৩ মেয়ের মধ্যে ভাগ করে দিতে চাইলেন, কিন্তু এর জন্য তিনি এক অদ্ভুত শর্ত রাখলেন, একটা ভালোবাসা পরীক্ষা। যে মেয়ে তাকে সবচেয়ে বেশি ভালোবাসার কথা বলতে পারবে সেই পাবে রাজ্যের সবচেয়ে বড় অংশ। আর ঠিক এখানেই ভুলের প্রথম বীজটা পোতা হয়ে গেল। লিয়ারের এই কথাটা তার অন্ধত্বকে একেবারে স্পষ্ট করে তোলে। তার সবচেয়ে ছোট আর সৎ মেয়ে কর্ডেলিয়া যখন লোক দেখানো প্রশংসা করতে রাজি হল না, তখন লিয়ার তাকে এই কথাগুলো বলেন। মানে তিনি আসল ভালোবাসাটা চিনতেই পারলেন না। তার কাছে তখন কথার চাকচিক্যই বেশি দামি মনে হয়েছিল। আর এই ভালোবাসায় পরীক্ষার ফল হল ভয়ঙ্কর। ২ বড় মেয়ে গনেরিল আর রিগান বাড়িয়ে বাড়িয়ে প্রশংসা করে বাবার মন জয় করে নিল, আর রাজ্যের ভাগও পেয়ে গেল। আর যে কর্ডেলিয়া সত্যিটা বলেছিল, তাকে কি না খালি হাতে নির্বাসনে পাঠানো হলো। নাটকের মূল সংঘাত কিন্তু এখান থেকেই শুরু। এখন আমরা নাটকের উপকাহিনীতে ঝুঁকব, যা মূল কাহিনীর পাশাপাশি চলে। এখানে আমরা আর্ল অফ গ্লস্টারের গল্পটা দেখব, যার ট্র্যাজেডিও কিন্তু রাজা লিয়ারের কাহিনীর মতোই কষ্টদায়ক। এখানে কি দারুণভাবে দেখানো হয়েছে কিভাবে দুজন বাবাই আসলে অন্ধ ছিলেন। লিয়ার যেমন কর্ডেলিয়ার আসল ভালোবাসা দেখতে পাননি, ঠিক তেমনি গ্লস্টারও তার অবৈধ ছেলে এডমন্ডের ষড়যন্ত্রটা ধরতে পারেননি। দুজনেই নিজেদের বিশ্বস্ত সন্তানদের ভুল বুঝলেন আর প্রতারকদের বিশ্বাস করলেন। গ্লস্টারের ক্ষেত্রে বিশ্বাসঘাতকতাটা আসে তার নিজের ছেলে এডমন্ডের কাছ থেকে। এডমন্ড একটা নকল চিঠি দিয়ে বাবা গ্লস্টারকে বিশ্বাস করায় যে তার বৈধ ছেলে এডগার তাকে খুন করার মতলব করছে, আর গ্লস্টারও খুব সহজে সেই ফাঁদে পা দিয়ে বসেন। এই কথাটা লিয়ারের গভীর কষ্ট আর অবাক হওয়াকে প্রকাশ করে। যখন গনেরিল তাকে তার ১০০ জন নাইটের সংখ্যা কমাতে বলে, তখন লিয়ার প্রথমবার বুঝতে পারেন যে তাকে কতটা ঠকানো হয়েছে। মেয়ের এই অকৃতজ্ঞতা তাকে সাপের কামড়ের চেয়েও বেশি যন্ত্রণা দেয়। এই পর্যায়ে এসে ব্যক্তিগত বিশ্বাসঘাতকতাগুলো পুরো রাজ্যে ছড়িয়ে পড়ে। লিয়ারের মনের ভেতরের ঝড় আর প্রকৃতির ভয়ঙ্কর ঝড় যেন এক হয়ে যায়, যা এক চরম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে। মেয়েদের কাছ থেকে তাড়া খেয়ে লিয়ার যখন ঝড়ের মধ্যে অসহায়ভাবে ঘুরছেন, তখন তার এই চিৎকার শুধু প্রকৃতির ঝড়ের বিরুদ্ধেই নয়, এটা আসলে তার মনের ভেতরের ঝড়েরও একটা প্রতিচ্ছবি। তার পাগলামি এখানেই চরমে পৌঁছায়, যেখানে তিনি প্রকৃতির বিশৃঙ্খলার সঙ্গে নিজেকে এক করে ফেলেন। এরপর আমরা নাটকের সম্ভবত সবচেয়ে ভয়ঙ্কর আর মর্মান্তিক মুহূর্তে চলে আসি, গ্লস্টারের চোখ উপড়ে ফেলার দৃশ্য। ভাবুন একবার, নিজের ছেলে এডমন্ড বাবাকে ধরিয়ে দিল, আর কর্নওয়াল আর রিগান সাথে সাথে তাকে রাজদ্রোহী ঘোষণা করল। এরপর যে নিষ্ঠুরতা দেখানো হয় তা ছিল এক কথায় কল্পনারও বাইরে। কর্নওয়ালের এই কথাগুলো এই দৃশ্যের নৃশংসতাকে যেন আরও কয়েক গুণ বাড়িয়ে তোলে। এটা শুধু শারীরিক অত্যাচার ছিল না, এটা ছিল সত্যিটাকে ইচ্ছে করে উপড়ে ফেলার একটা প্রতীকী মুহূর্ত। আর এই ঘটনাটা নাটকের মোড় পুরোপুরি ঘুরিয়ে দেয়। চলুন এবার গল্পের বাইরে গিয়ে নাটকের আরও গভীর অর্থ আর মূল বিষয়গুলো নিয়ে একটু কথা বলা যাক। কারণ কিং লিয়ার তো শুধু একটা গল্প নয়, এটা ক্ষমতা, ন্যায়বিচার আর মানুষের অস্তিত্ব নিয়ে কিছু মৌলিক প্রশ্ন তুলে ধরে। অন্ধত্ব এই নাটকের একটা প্রধান থিম। লিয়ার যেমন কর্ডেলিয়ার ভালোবাসা দেখতে পাননি, তেমনি গ্লস্টার এডমন্ডের ষড়যন্ত্র বুঝতে পারেননি। আর শেষে গ্লস্টারের শারীরিক অন্ধত্বটা যেন এই রূপক অন্ধত্বেরই এক ভয়ঙ্কর পরিণতি হয়ে দাঁড়ায়। নাটকে দেখানো পাগলামি কিন্তু শুধু মানসিক রোগ নয়। লিয়ারের পাগলামির মধ্যে দিয়েই তিনি এমন কিছু গভীর সত্য উপলব্ধি করেন যা সুস্থ মাথায় পারেননি। তার পাগলামি আসলে সেই সময়ের ভাঙা সমাজ আর প্রকৃতির বিশৃঙ্খলারই একটা ছবি। আনুগত্য হল আর একটা গুরুত্বপূর্ণ বিষয়। একদিকে কর্ডেলিয়া আর কেন্টের মতো চরিত্ররা, যারা নির্বাসিত হয়েও তাদের আনুগত্য বজায় রাখে, আর অন্যদিকে গনেরেল, রিগান আর এডমন্ডের বিশ্বাসঘাতকতা আমাদের দেখায় যে আনুগত্যের অভাব কিভাবে একটা পরিবার
আর একটা দেশ দুটোকেই ধ্বংস করে দিতে পারে। এবার আমরা নাটকের সেই ভয়ঙ্কর পরিণতির দিকে এগোচ্ছি, যেখানে আসলে কোনো বিজয়ী নেই, আছে শুধু ধ্বংস আর বেঁচে থাকা কিছু শোকস্তব্ধ মানুষ। নাটকের শেষটা যেন একটা মৃত্যুর মিছিল। গনেরেল, রিগন, এডমন্ড, কর্ডিলিয়া এবং সবশেষে রাজা লিয়ার একে একে সবাই মারা যায়। এই চূড়ান্ত পতন দেখিয়ে দেয় যে তাদের করা ভুলগুলোর ফল কতটা সর্বনাশা ছিল। কর্ডেলিয়ার মৃতদেহ কোলে নিয়ে লিয়ারের এই আর্তনাদ সম্ভবত সাহিত্যের সবচেয়ে হৃদয়বিদারক মুহূর্তগুলোর মধ্যে একটা। তার এই কান্না যেন পুরো মানবজাতির দুঃখের এক প্রতিধ্বনি। তিনি বিশ্বাসই করতে পারছেন না যে অন্যরা তার মতো করে শোক করছে না। নাটকের শেষে সিংহাসন বিশ্বস্ত চরিত্রদের হাতে আসে ঠিকই, কিন্তু সেখানে কোনো আনন্দ নেই। কেন্ট মৃত্যুকে বেছে নেওয়ার সিদ্ধান্ত নেয়, আর এডগারের হাতে পড়ে থাকে একটা ভাঙা শোকাহত রাজ্য। এখানে ন্যায়ের কোনো জয় নেই, আছে শুধু এক গভীর শূন্যতা। আমরা এই আলোচনা শেষ করব গ্লস্টারের এই বিখ্যাত উক্তিটি দিয়ে। এটা আমাদের এক কঠিন প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। এই পৃথিবীতে কি সত্যি কোনো ন্যায়বিচার আছে, নাকি মানুষের জীবনটা দেবতাদের নিছকই এক খেলা? কিং লিয়ার কোনো সহজ উত্তর দেয় না, বরং এই প্রশ্নটাই আমাদের মনে গেঁথে দিয়ে যায়।